নমস্কার, পেজ মানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ মানে। আজ পেজ মানে আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌপিয়া, আর মৌপিয়ার সঙ্গে রয়েছে আমি অর্পিতা। আর মৌপিয়া, পেজ মানের শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, হাজরা মোড়ের ঘটনায় বড়সড় ব্রেকথ্রু পেল এবার পুলিশ। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। পুলিশ জানতে পেরেছে পার্টি সেরে গার্লফ্রেন্ড রেবেকাকে নিয়ে ফিরছিলেন সুদর্শন মাহেশ্বরীর ছেলে বরুণ। রেবেকা জোর করে স্টিয়ারিং এ বসার পরেই ঘটে যায় দুর্ঘটনা। হাজরা রোডে স্কুটার আরোহীকে ধাক্কা মারে মার্সিডিজ। গাড়িটির নম্বর অনুযায়ী তদন্ত শুরু করে সুদর্শন মাহেশ্বরীর ছেলের নাম পায় পুলিশ এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশের হাতে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। তবে রেবেকা এবং বরুণের এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ। আজই ট্রাফিক পুলিশের ফেডারেল বিভাগের থেকে তদন্তভার তুলে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হোমিসাইড শাখা। এবং অর্পিতা আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন সিজার মন্ডল। আমরা সিজারের কাছে চলে যাব। সিজার, অর্থাৎ কারা সেদিন গাড়িতে ছিলেন, কে গাড়ি চালাচ্ছিলেন, এই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে পুলিশ, কিন্তু এখনো তারা অধরা কেন? দেখো, গতকালই কিন্তু জানা গেছিল যে এই গাড়ির মালিক হচ্ছে একটি কোম্পানির নামে, এটা রেজিস্টার্ড লিটল টাইয়া প্রাইভেট লিমিটেড, ডায়মন্ড প্রেস্টিজ বিল্ডিং, এজেসি বোস রোডের একটা অ্যাড্রেস। এবং সেখানে গিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে ঢাকুরিয়ার বাসিন্দা সুদর্শন মাহেশ্বরীর গাড়ি এটা। কিন্তু সুদর্শন মাহেশ্বরীকে জেরা করতেই জানা যায় যে এই গাড়িতে মোটামুটি চালাতো তার ছেলে বরুণ মাহেশ্বরী, তিনিও ব্যবসায়ী। এবং বরুণ মাহেশ্বরী কিন্তু শনিবার রাতে এই গাড়িটি নিয়ে বেরিয়েছিল এবং এই কমন ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু শেষ পর্যন্ত পুলিশ এটা স্পষ্টভাবে জানতে পারে সেদিন বরুণ এবং তার বান্ধবী রেবেকা গাড়ি নিয়ে বেরিয়েছিল। তারা এক জায়গায় পার্টিতে যোগ দেয়, সেই পার্টি সেরে তারা ভোর রাতে ফিরছিল এবং পুলিশ যেটা জানতে পেরেছে সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য যে স্টেটমেন্ট, সেখান থেকে তারা কিন্তু এটা জানতে পেরেছে যে সেই মুহূর্তে গাড়ি চালাচ্ছিল রেবেকা। সেদিন বরুণ পুরো গাড়িটা চালালেও, পুরো সময়টা গাড়ি চালালেও, সেই মুহূর্তে ফেরার সময় হঠাৎ করেই জোর করেই বরুণের কাছ থেকে জোর করে সে গাড়ি কেড়ে নেয় এবং সে নিজে চালানো শুরু করে এবং সেই সময় দুর্ঘটনা ঘটে। এবং এই রেবেকার কোনো ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু ঘটনার পর থেকেই যখনই সুদর্শন মাহেশ্বরীর বাড়ি এবং অফিসে পুলিশ তল্লাশি চালাতে যায়, তার আগেই কিন্তু ঘটনার পর থেকেই এরা ফেরার হয়ে গেছে এবং তাদের খোঁজে একাধিক জায়গা তল্লাশি চলেছে। আজকে যেমন সুদর্শন মাহেশ্বরীর অফিসেও একাধিকবার পুলিশ গেছে এবং বরুণ এবং রেবেকাকে এই মুহূর্তে ধরার চেষ্টা করছে পুলিশ। ধন্যবাদ সিজার মন্ডল আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলে নিউজরুম থেকে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে অনিচ্ছাকৃত খুনের মামলা সেটা রুজু করা হয়েছে। এর পাশাপাশি যেরকম জানা যাচ্ছে যে এলাকায় শক্তি প্রদর্শন করতেই একেবারে পরিকল্পিতভাবেই হামলার চালানো হয় পণ্ডিতিয়ার ফোর্ট বেসিস আবাসনে। তদন্ত শুরু করে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। এই ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে মোট 11 জন। এদের মধ্যে আজ 8 জনকে আদালতে তোলা হয়। আদালত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। গাড়ি দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনার পরই তাণ্ডব পণ্ডিতিয়া রোডের এই আবাসনে। একের পর এক গাড়ি ভাঙচুর। দুর্ঘটনার জন্যই অভিজাত আবাসনে হামলা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ? পুলিশের দাবি এ ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হামলার সময় উত্তেজিত জনতা তো ছিলই, তার সঙ্গে আবাসনের ভিতরে ঢুকে পড়ে এলাকার কুখ্যাত দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ থেকে এমনই এক দুষ্কৃতী রাজেশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজেশ ছাড়াও এলাকার একাধিক নানা মাপের দুষ্কৃতীরা ভিড়ের মধ্যে ছিল এবং ভাঙচুরে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দুর্ঘটনায় নিহত যুবকের শেষকৃত্যের সময়ও শ্মশানে দলবল নিয়ে হাজির ছিল শিবকুমার রজকের মতো কুখ্যাত দুষ্কৃতী। শেখ বিনোদের এই প্রাক্তন সাকরেদ এ ঘটনায় কতটা যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় শক্তি প্রদর্শন করতে ও এলাকা নিজেদের দখলে রাখতে হামলা চলে এই অভিজাত আবাসনে। এ ঘটনায় ধৃতদের সোমবার আদালতে তোলা হলে সরকারি আইনজীবীও এই ইঙ্গিতই দেন। এর জন্য আরও তদন্তের প্রয়োজন বলে তিনি জানান। যে একটা ওই 75-80টা গাড়ি ভাঙচুর করে একটা হিউজ মব গিয়ে একটা আবাসনের ভিতরে গিয়ে, তার এফেক্ট আবার সেই দিনকে বিকেল 5টার সময়, মানে গতকাল বিকেল 5টার সময় হাজারা ক্রসিংয়ে আমরা দেখলাম যে ওইরকম একটা পুলিশের ওপর ঢিল ছড়া, মারপিট, একটা জায়গায় সংগঠিত হয়ে একটা ঝামেলা করা। দুটো জায়গায় কিন্তু এই সংগঠিত হয়ে আক্রমণটা আমরা দেখা যাচ্ছে। সকালবেলায় এই আমাদের লেখা জুডিসডিকশনে যেটা এই আবাসনটাই হলো এবং বিকেল 5টার সময় আবার হাজারা ক্রসিং হলো। তো এইটার পিছনে অ্যাকচুয়াল মোটিভটা কি? ওইটারই কি আউটবাস্ট? ধৃতদের বিরুদ্ধে হিংসা চালানো, সরকারি সম্পত্তি নষ্ট, চুরির অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও।
যে আবাসনে উচ্চপদস্থ সরকারি অফিসার, কলকাতা পুরসভার মেয়র পরিষদ, বড় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ থাকেন, সেখানে তাণ্ডব হচ্ছে শুনেও কেন মাত্র 2 জন পুলিশ কর্মী গেলেন? তবে কি প্রথম থেকেই গা ছাড়া মনোভাব নিয়েছিল পুলিশ? প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে। সন্দীপ সরকার ও সিজার মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। শেষ পর্যন্ত জার্সিটা বদলেই ফেললেন মানস ভূঁইয়া, যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। একই সঙ্গে ধস নামল প্রদেশ কংগ্রেসে। মানস ভূঁইয়ার সঙ্গেই আজ তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা মোহাম্মদ সোহরাবও। মানস সোহরাব ছাড়াও খালেক ইবাদুল্লাহ, অজয় ঘোষ ছাড়াও একগুচ্ছ নেতা ঘাসফুলে নাম লেখালেন। দল ছাড়লেন কনক দেবনাথও। বাংলার রাজনীতিতে বরাবরই বিতর্কিত চরিত্র। সিপিএম এ তারা খেয়ে একসময় ধান ক্ষেত ধরে ছুটেছেন। সেই মানুষই ভোটের আগে এক ফ্রেমে ধরা দিয়েছেন সূর্যকান্ত মিশ্রের সঙ্গে। আর এবার তৃণমূল কংগ্রেসে শেষ পর্যন্ত জার্সিটা বদলেই ফেললেন সবংয়ের ভূমিপুত্র। আমার মন বিবেক সবটাই এখন তৃণমূলের কর্মী হিসাবে বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব, প্রাদেশিক নেতৃত্ব, এই দেখুন এরা যারা বসে আছেন, দে আর দ্য হাইয়েস্ট লিডার অফ তৃণমূল কংগ্রেস আদার দেন ম্যাডাম মমতা ব্যানার্জি। জমিটা তৈরি ছিল, কংগ্রেসের শক্ত ঘাঁটি, সবং দখল জেতার টার্গেট ভোটের আগেই বুঝিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক দিন জিতিয়েছেন দাদাকে, এবারে আর মানুষ ভূঁইয়াকে ভোটটা দেবেন না দয়া করে। ভোটের ঠিক আগেই খুন হয়ে যান তৃণমূল নেতা জয়দেব জানা। নাম জড়িয়ে যায় মানস ভূঁইয়া, তার ভাই সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতার। আদালতে মানস ভূঁইয়ার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। রাজনৈতিক মহল বলছে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রপাতটা তখন থেকেই। তার দিন কয়েকের মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক, তারপর সরাসরি পিএসসি চেয়ারম্যান পদ। অগস্টে ভাই সহ সবংয়ের একাধিক নেতার দলবদলের পর তাঁর তৃণমূলে যোগ দেওয়াটা ছিল শুধুই সময়ের অপেক্ষা। সোমবার 40 বছর কংগ্রেসে থাকায় ইতি পড়ল। রাজনীতিটা নদীর মতো প্রবাহমান ধারা, পুকুরের মতো বাঁধা জায়গার জল নয়। একটা জায়গায় বসে এটার চিন্তা করার অবকাশ নেই। শুধু একটাই কথা বলবো, প্রতিদ্বন্দ্বিতা থাকে রাজনীতিতে, তার মানে ওটা প্রতিহিংসা নয়। হাত বদল করেই মানুষের নিশানায় পুরনো দল। 40 বছর কংগ্রেস জীবন পেরিয়ে আজকে বিধান ভবনের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে ওটা একটা ভুতুড়ে বাড়ি, এবং ওই ভূত দেখে বাংলার সব কংগ্রেস কর্মীরা ছুটে ছুটে পালাচ্ছে। আমি মাসে 4 বার কমিউনিকেট করতাম। মাঝখানে একটি কালো পাহাড় দাঁড়িয়ে আছেন, তার নাম ডক্টর সিপি যোশী, আর বাংলার 2 জগাই মাধাই। খুব দুর্ভাগ্য কংগ্রেসের। জার্সি তো নয়, বদলে ফেললেন। এরপর ভবিষ্যৎ কি মানস ভূঁইয়ার? হাত শিবিরের ডাক সাইডের নেতা কতটা কলকে পাবেন ঘাসফুল শিবিরে, নাকি থাকতে হবে কোন ঠাসা হই? অধীর চৌধুরী অবশ্য বলছেন, জগাই মাধায় কিন্তু পূজিত হয়, আর যিনি বলছেন তিনি যে মা কালীর পাশে থাকা খ্যাঁকশিয়াল, তার কিন্তু পুজো হয় না। অবশেষে তৃণমূলের সবং মাস্টার প্ল্যান সম্পূর্ণ করল বৃত্ত, যা নির্বাচনের ঠিক প্রাক্কাল থেকে শুরু হয়ে শেষ হলো আজ। এরপর মানস ভূঁইয়া তৃণমূল কংগ্রেসে কেমন জায়গায় থাকে তা সময়ই বলে দেবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীরের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা। জার্সি বদলালেন মানুষ, একই সঙ্গে ধস নামল প্রদেশ কংগ্রেসও। তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা মোহাম্মদ সোহরাব। জার্সি বদলের আগে পর্যন্ত তিনি প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতির দায়িত্বে ছিলেন। মানস সোহরাব ছাড়াও অজয় ঘোষ, মনোজ পাণ্ডে, খালেদ ইবাদুল্লাহ, গীতা ভূঁইয়া সহ একগুচ্ছ কংগ্রেস নেতা ঘাসফুলের নাম লেখালেন। দল ছাড়লেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কনক দেবনাথও। অধীর মান্নানকে বাদ দিয়ে রাজ্যে কার্যত সাইনবোর্ডে পরিণত হলো কংগ্রেস। বুঝতে পারছি না যে এরপরে কি আর পিসিসি থাকলো? প্রদেশ কংগ্রেস কমিটি তো আজকেই ডিসলভ হয়ে গেল। সভাপতি থাকলো না, সভাপতি না, 2 জন থাকলো, জগাই আর মাদাই। এখন কে জগাই হবে আর কে মাদাই হবে তা আমরা জানি না। হাতে আর মাত্র 2, মুর্শিদাবাদ আর কান্দি গেলেই অধীরগড়ের 7 পুরসভায় শাসক দলের দখলে। এই অবস্থায় জেলা তো দূরস্থ, নিজের কেন্দ্র সামলানোই দায় বহরমপুরের বেতাজ বাদশার। গড় বাঁচাতে মরিয়া অধীর এখন তাই বদলাচ্ছেন স্ট্র্যাটেজি।
গড়ের মাঠ ক্রমশ আলগা হচ্ছে বহরমপুরের পেতাজ বাদশার। বহরমপুর, বেলডাঙ্গা, রেজিনগরের পর শাসক দলের টার্গেট এবার কান্দি। 18 আসনের এই পুরসভায় এখন অচলাবস্থা। মাস কয়েক আগে কয়েকজন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার পর জোট এবং শাসক দল দুজনেরই আসন সংখ্যা 9টি করে। সেই সময়ই অনাস্থা আনে তৃণমূল। বাম সমর্থিত নির্দল কাউন্সিলরকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আপাতত আদালতে বিচারাধীন রয়েছে মামলা। এরই মধ্যে জোর জল্পনা প্রাক্তন উপপুর প্রধান সহ 4 জন কয়েকদিনের মধ্যেই যোগ দিতে পারেন শাসক শিবিরে। 4 নেতা ইতিমধ্যেই কলকাতার গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন। আইনি সমস্যা মিটলে কান্দি দখলে নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। মুর্শিদাবাদের 7টি পুরসভার মধ্যে 5টি এই মুহূর্তে তৃণমূলের দখলে এসেছে জেলা পরিষদও। এই পরিস্থিতিতে জেলা তো দূরস্থ, নিজের কেন্দ্র বাঁচাতেই এখন মরিয়া বহরমপুরের রবিনহুড। বেলডাঙ্গা, নওদা, বহরমপুর, রেজিনগর, কান্দি, ভরতপুর ও বড়াইয়া বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত অধীর চৌধুরীর বহরমপুর লোকসভা আসন। এই 7 বিধানসভাতেই রোজ উর্বর হচ্ছে ঘাস ফুলের জমি। বেলডাঙ্গা পুরসভা কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। বহরমপুর পুরসভা দখলে গিয়েছে শাসক দলের। কংগ্রেসের টিকিটে নির্বাচিত রেজিনগরের বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিও ছিনিয়ে নিয়েছে তৃণমূল। হাতছাড়া হয়েছে বড়াইয়া পঞ্চায়েত সমিতিও। আর তাই গড় বাঁচাতে মরিয়া অধীর স্ট্র্যাটেজি বদলাচ্ছেন, বদল আনছেন সংগঠনেও। জেলা সভাপতির পদ থেকে আবু হেনাকে সরিয়ে নওদার বিধায়ক আবু তাহেরকে বসিয়েছেন তিনি। তার যুক্তি, আবু তাহের অনেক বেশি সক্রিয়, সঙ্গে রয়েছে ভোট ব্যাংক ধরে রাখার কৌশলও। সোমবার নতুন সভাপতিকে নিয়ে বহরমপুরের রাস্তায় হাঁটলেনও প্রদেশ সভাপতি। তো মমতা ব্যানার্জি যদি মুর্শিদাবাদ দখল করার ইচ্ছা থাকতো তো ভোট করতে পারতো। গায়ের জোরে দখল না করে ভোট করিয়ে এখানকার সব আসন নিয়ে নিতে পারে, সারা ভারতবর্ষের সব আসন নিয়ে নিতে পারে মমতা ব্যানার্জি। অসুবিধা কি আছে? কিন্তু তার জন্য তো প্রক্রিয়া আছে, নির্বাচন আছে, উনি তো সেই পথে হাঁটছেন না। তবে এত কিছুর পরেও যেন অনেকটা ম্রিয়মান অধীর চৌধুরী নিজের গড়েই ক্রমশ কোণঠাসা হচ্ছেন বহরমপুরের রবিনহুড। অধীরের গড় এখন সত্যিই যেন গড়ের মাঠ। মুর্শিদাবাদ থেকে 24 ঘন্টার জন্য ক্যামেরায় রানা ইসলামের সঙ্গে সোমা মাইতির রিপোর্ট, 24 ঘন্টা। অধীরের পর এবার দীপার এলাকা। কংগ্রেসের গর্বের ইসলামপুরও এবার দখল করতে চলেছে তৃণমূল। উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী জানান, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল তৃণমূলে যোগ দিচ্ছেন। এবারই বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী করিম চৌধুরীকে ভোটে হারিয়ে যেতেন কংগ্রেসের কানাইয়ালাল আগরওয়াল। জোট অগ্রাহ্য করে তৃণমূলের বিরুদ্ধে লড়েছিলেন কানাইয়ালাল। তার প্রচারে পথে নেমেছিলেন দীপা দাসমুন্সী। সেই কানাইয়ালাল আগরওয়াল এবার যোগ দিচ্ছেন তৃণমূলে। গোটা বিধানসভা এলাকায় আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে নিয়ে আমরা একটা এই ব্যাপারে চিন্তাভাবনা করছি যে আমরা জিতেছি, লোকজন ভোট দিয়েছে কাজ করার জন্য। আমরা যদি এলাকায় কাজই না করতে পারি, উন্নয়ন যদি না করতে পারি, তাহলে তো পরবর্তীকালে লোকেদের কাছে আমরা ভোট চাওয়ার জায়গায়ও থাকবো না। একটা আমরা আলোচনা করছি যে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা যদি সরকারি দলের সঙ্গে যাই